হ্যালো বন্ধুরা, আকাশটা যেন আজ ছিঁড়ে পড়বে। শ্রাবণের কালো মেঘেরা সমস্ত গ্রামটাকে গিলে ফেলেছে। থেকে থেকে বিদ্যুতের ঝলকানিতে দূরের গাছগুলোর কঙ্কালসার চেহারা ফুটে উঠেছে, আবার মিলিয়ে যাচ্ছে। এর মধ্যেই শেওড়া দিঘির পাড়ের জঙ্গল থেকে ভেসে এলো একটা তীক্ষ্ণ অমানবিক চিৎকার। রহিম তার দাওয়ায় বসে হ্যারিকেনের আলোয় একটা পুরনো বইয়ের পাতা উল্টাচ্ছিল। পাশে বসে পাটি বুনছিল সুমি। চিৎকারটা কানে আসতেই রহিমের হাত থেমে গেল। সুমিও চমকে মুখ তুলল। কিসের শব্দ ভাইয়া? সুমির গলায় স্পষ্ট আতঙ্ক। রহিম কান খাড়া করে রইল। গ্রামের কুকুরগুলো ভয়ে ঘেউ ঘেউ করে উঠেই আবার চুপ করে গেল। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার একটানা ডাক আর বৃষ্টির ঝমঝম শব্দ। মনে হলো শেয়ালের ডাক। রহিম শান্ত থাকতে চাইল, কিন্তু তার চোয়াল শক্ত হয়ে উঠেছিল। তবে ঠিক শেয়ালের মতোই শোনালো না। সুমি ফিসফিস করে বলল, ওই ভাঙা জমিদার বাড়ির দিক থেকে এসেছে শব্দটা। গ্রামের লোকেরা বলে ওখানে নাকি রাতে জমিদার গিন্নি কান্না করেন। রহিম বইটা বন্ধ করে উঠে দাঁড়ালো। তার 25 বছরের জীবনে সে ভূতে বিশ্বাস করেনি, কিন্তু অজানাকে জানার একটা তীব্র কৌতূহল তার রক্তে ছিল। চল দেখি তো, টর্চটা নিয়ে আয়। এই ঝড় বৃষ্টির রাতে ভাইয়া, তোমার কি মাথা খারাপ হয়েছে? সুমি প্রায় আতঙ্কে উঠল। ভয় পাস না, কিছু হলে আমি তো আছি। রহিম তার বোনকে আশ্বস্ত করলো। তাছাড়া যদি কোনো মানুষ বিপদে পড়ে থাকে। এই শেষ কথাটা সুমিকে ভাবালো। সে আর দ্বিমত করল না। ঘর থেকে একটা শক্তিশালী টর্চ আর একটা মোটা লাঠি নিয়ে বেরিয়ে এলো দুই ভাই বোন। বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়ল সেই অশুভ জমিদার বাড়ির দিকে, যার বাতাসে মিশে আছে বহু বছরের পুরনো রহস্য আর আজকের রাতের সদ্য চিৎকার। পরদিন সকালে গ্রামের চায়ের দোকানে ঘটনাটা নিয়ে বেশ গুঞ্জন শুরু হয়েছে। রহিম আর সুমি রাতের জমিদার বাড়ির আশেপাশে কিছুই পায়নি। শুধু দিঘির পাড়ে কাদায় কিছু এলোমেলো পায়ের ছাপ দেখতে পেয়েছিল, যা রাতের বৃষ্টিতে প্রায় ধুয়ে গিয়েছিল। গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হারুন সাহেব হুকো টানতে টানতে সব শুনছিলেন। তার সাদা দাড়ি আর মুখের গাম্ভীর্য তাকে ৮-১০ জন থেকে আলাদা করে রেখেছে। তিনি গম্ভীর গলায় বললেন, ও বাড়ির দিকে যাস নে রহিম, ওটা অভিশপ্ত জায়গা। আমার একমাত্র ছেলে জামাল, ও ওই তো ওই বাড়ির গুপ্তধনের লোভেই হারিয়ে গেল। আজ প্রায় বছর ৫ হতে চলল, ছেলেটার কোনো খবর পেলাম না। হারুন সাহেবের চোখ ছলছল করে উঠল। গ্রামের লোভী মহাজন করিম শেখ এক কোণে বসে সব শুনছিল। তার চোখে মুখে একটা অদ্ভুত লোভ খেলা করছিল। সে বলে উঠল, হারুন ভাই, দুঃখ করে কি হবে? জামালের কপালে যা ছিল তাই হয়েছে, কিন্তু গুপ্তধনের কথাটা মিথ্যে নয়। আমার বাপ দাদারাও বলতো ওই জমিদার বাড়ির নিচে ৭ ঘরা মোহর পোতা আছে। করিমের কথায় রহিম আর সুমির মধ্যে দৃষ্টি বিনিময় হলো। এই করিম শেখ টাকার জন্য সবকিছু করতে পারে। গত রাতের চিৎকার সাথে তার কোনো যোগসূত্র নেই তো? রহিম সরাসরি জিজ্ঞেস করলো, করিম চাচা, আপনি কাল রাতে কোথায় ছিলেন? করিম ভুরু কুচকে তাকালো। কেন রে? আমি আমার ঘরেই ছিলাম। তোর কি মনে হয় আমি ওই জঙ্গলে মোহর খুঁজতে গিয়েছিলাম? তার গলায় হুক ছিল বিদ্রুপ, কিন্তু চোখ দুটো ছিল লুকোতে চাইছে। সেদিন বিকেলে রহিম আর সুমি আবার গেল জমিদার বাড়ির দিকে। দিনের আলোয় বাড়িটাকে আরো বেশি ভৌতিক লাগছিল। চারদিকে আগাছার জঙ্গল, দেয়ালে শ্যাওলা, পুরো আস্তরণ, ভাঙা জানালা দিয়ে হু হু করে বাতাস ঢুকছে। সুমি নিচু হয়ে কিছু একটা দেখলো। ভাইয়া, এটা দেখো, মাটির উপরে একটা চকচকে জিনিস পড়ে আছে। রহিম তুলে দেখলো এটা একটা বোতাম, পুরনো দিনের নকশা করা পিতলের বোতাম। সাধারণ গ্রামের কোনো জামায় এমন বোতাম থাকে না। এটা তো বেশ দামি মনে হচ্ছে। রহিম বোতামটা হাতে নিয়ে বলল, আমাদের গ্রামের কারো কাছে এমন জামা আছে বলে তো মনে হয় না। তারা যখন কথা বলছিল তখন কিছু দূরে জঙ্গলের আড়াল থেকে দুটো চোখ তাদের লক্ষ্য করছিল। নীলিমা, গ্রামের এক কোণে একা থাকা এক রহস্যময় বিধবা। সে খুব একটা কারো সাথে মেশে না। তার শান্ত শীতল চাহনি দেখলে গা ছমছম করে। রহিম আর সুমিকে দেখতে পেয়েই সে দ্রুত জঙ্গলের গভীরে মিলিয়ে গেল। সুমি ফিসফিস করে বলল, নীলিমা ফুপু এখানে কি করছিলেন?
রহিমের মনে সন্দেহের জাল আরো ঘন হতে লাগলো। হারুন সাহেবের নিখোঁজ ছেলে জামাল, করিম চাচার লোভ আর নীলিমার এই রহস্যময় উপস্থিতি সবকিছু যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা। রাতে রহিম সুমিকে বলল, আমার মন বলছে ওই জমিদার বাড়িতেই সব রহস্যের সমাধান লুকিয়ে আছে। কাল রাতে আমরা আবার যাব এবং বাড়ির ভেতরে ঢুকবো। সুমি ভয় পেলেও ভাইয়ের সাহসে ভরসা রাখলো। সে জানতো এই রহস্যের শেষ না দেখে রহিম থামবে না। পরদিন রাতে যখন গ্রাম ঘুমে আচ্ছন্ন, দুই ভাই বোন আবার সেই অভিশপ্ত বাড়ির সামনে এসে দাঁড়ালো। এবার তাদের প্রস্তুতি আরো ভালো। হাতে টর্চ, লাঠি, একটা দড়ির ব্যাগ, ভাঙা সদর দরজার ঠেলকি আর ক্যাচক্যাচ শব্দ করে খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার আর ভ্যাপসা গন্ধ। দেয়ালে টাঙানো পুরনো ছবিগুলো যেন তাদের দিকে তাকিয়ে হাসছে। তারা সাবধানে এগোতে লাগলো। হঠাৎ একটা ঘর থেকে খসখসে শব্দ এলো। রহিম লাঠিটা শক্ত করে ধরে সেদিকে এগিয়ে গেল। সুমি তার পেছনে দরজার ফাঁক দিয়ে টর্চের আলো ফেলতেই তারা যা দেখলো তাতে একটা রক্ত হিম হয়ে গেল। ঘরের মেঝেতে একটা অংশ খোঁড়া আর তার পাশে বসে আছে করিম শেখ, হাতে একটা কোদাল, আর সে কাঁপছে। রহিমের টর্চের আলো চোখে পড়তেই সে চমকে উঠে দাঁড়ালো। তোরা এখানে কি করছিস? করিমের গলা ভয়ে কাঁপছিল। রহিম কঠোর গলায় বলল, যেটা আমরা আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। আপনি এখানে কি করছেন করিম চাচা? গুপ্তধন খুঁজছেন? করিম নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ খুঁজছি তো। কি হয়েছে? এটা সরকারি সম্পত্তি, যে পাবে তারই হবে। তোরা ভাগ বসাতে এসেছিস, তাই না? শ্রমিক করিমের পাশে পড়ে থাকা একটা কাপড়ের পুটলির দিকে ইঙ্গিত দেখলো। ওটা দেখি। করিম পুটলিটা আড়াল করার চেষ্টা করলেও রহিম এগিয়ে গিয়ে সেটা তুলে নিল। পুটলি খুলতেই বেরিয়ে এলো একটা পুরনো দিনের শার্ট, আর সেই শার্টের একটা বোতাম ছেঁড়া। রহিম পকেট থেকে আগের দিন পাওয়া বোতামটা ছেঁড়া জায়গায় মেলালো। হুবহু মিলে গেল। এই শার্ট তো আপনার নয় করিম চাচা, এটা কার? রহিমের গলার স্বর বরফের মতো শীতল। করিম শেখের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, আমি আমি কিছু জানি না, এটা আমি এখানে পেয়েছি। রহিম তার কথা বিশ্বাস করল না। তার মনে হলো সে খুনিকে ধরে ফেলেছে। হয়তো গুপ্তধনের লোভে করিম শেখ হারুন সাহেবের ছেলে জামালকে খুন করে এখানেই পুঁতে রেখেছে। আর গত রাতের চিৎকারটা হয়তো অন্য কেউ তাকে দেখে ফেলেছিল। রহিম বলল, আপনাকে আমাদের সাথে যেতে হবে। কাল সকালে হারুন সাহেবের বিচার করবেন। করিম পালানোর চেষ্টা করলো, কিন্তু রহিমের বলিষ্ঠ চেহারার সামনে তার দুর্বল প্রতিরোধ টিকল না। তাকে একরকম জোর করেই তারা গ্রামের দিকে নিয়ে চলল। কিন্তু তারা জানতো না আসল রহস্যের সবে শুরু। পরদিন সকালে হারুন সাহেবের বাড়ির উঠোনে গ্রাম পঞ্চায়েত বসলো। করিম শেখকে মাঝখানে বসানো হয়েছে। তার মুখ ভয়ে শুকিয়ে গেছে। রহিম সবার সামনে রাতের ঘটনা এবং জামালের শার্ট পাওয়ার কথা খুলে বলল। গ্রামের সবাই ছিছি করতে লাগলো। টাকার লোভে একজন মানুষ এত নিচে নামতে পারে? হারুন সাহেব পাথরের মূর্তির মতো বসে সব শুনছিলেন। তার চোখে ছিল ছেলের জন্য বেদনা আর করিমের জন্য তীব্র ঘৃণা। তিনি রায় দেওয়ার জন্য মুখ খুলতেই উঠোনের এক কোণ থেকে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠ ভেসে উঠল, রহিম শেখ নির্দোষ। সবাই অবাক হয়ে সেদিকে তাকালো। কথাগুলো বলছে নীলিমা। সে ধীরে ধীরে এগিয়ে এলো পঞ্চায়েতের মাঝখানে। তার শান্ত মুখে আজ কোনো ভয় নেই, বরং এক ধরনের দৃঢ় সংকল্প। রহিম অবাক হয়ে বলল, নীলিমা ফুপু, আপনি কি বলছেন? আমরা তো ওর কাছেই জামালের শার্ট পেয়েছি। নীলিমা করিমের দিকে না তাকিয়েই হারুন সাহেবের দিকে তাকালো। তার চোখে অদ্ভুত এক চাহনি। সে বলল, ওই শার্টটা জামালেরই, কিন্তু করিম শেখ ওকে খুন করেনি, কারণ জামালকে খুন করা হয়নি। সারা উঠোনে যেন বোমা ফাটল। হারুন সাহেব দাঁড়িয়ে পড়লেন। নীলিমা, তুমি কি বলছো এসব? আমার ছেলে বেঁচে আছে? নীলিমা মাথা নাড়ল। না, বেঁচে নেই, কিন্তু তাকে কেউ খুন করেনি।
সে দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, 5 বছর আগে জামাল জমিদার বাড়ির গুপ্তধনের কথা জানতে পারে, কিন্তু সে একা খুঁজতে ভয় পাচ্ছিল। তাই সে আমাকে সঙ্গী নিয়েছিল। আমরা প্রায়ই রাতে সেখানে আসতাম। করিম শেখ চিৎকার করে বলে উঠল, ও মিথ্যে, সব মিথ্যে কথা, ও আমাকে ফাঁসানোর জন্য এসব কথা বলছে। নীলিমা তাকে থামিয়ে দিয়ে দিয়ে বলল, ওই শার্টটা জামালেরই, কিন্তু ওই দিন রাতে আমরা বাড়ির নিচে একটা গোপন সুড়ঙ্গের খোঁজ পাই। জামাল খুব উত্তেজিত ছিল। সে আগে আগে সুড়ঙ্গে নামছিল আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ সুড়ঙ্গের ভেতর থেকে মাটি ধসে পড়ার শব্দ হয়। আমি চিৎকার করে জামালকে ডাকি, কিন্তু কোনো সাড়া পাইনি। সুড়ঙ্গের মুখটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিল। নীলিমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু একা ওই পাথর সরাতে পারিনি। ভয়ে লজ্জায় আমি কাউকে কিছুই বলতে পারিনি। সবাই ভাববে আমি ওকে মেরে ফেলেছি। জামালের শার্টটা বাইরে পড়েছিল। আমি ওটা তুলে নিয়েছিলাম ওর স্মৃতিচিহ্ন হিসেবে। কয়েকদিন আগে টাকার খুব দরকার হওয়ায় আমি করিম শেখের কাছে শার্টটা বন্ধক রাখতে যাই, কারণ আমি জানতাম এই পিতলের বোতামগুলোর অনেক দাম। করিম হয়তো লোভে পড়ে এখানে মোহর খুঁজতে এসেছিল। করিমের মুখ ফ্যাকাশে দেখে সবাই বুঝলো নীলিমা সত্যি বলছে। সে শুধু শার্টটা বন্ধক রেখেছিল, আর করিম সেই সূত্র ধরে গুপ্তধন খুঁজতে এসেছিল। হারুন সাহেব কান্নায় ভেঙে পড়লেন। তার ছেলে গুপ্তধনের লোভে মাটির নিচে চাপা পড়েছে। এই সত্যিটা মেনে নেওয়া তার জন্য খুব কঠিন ছিল। রহিম আর সুমিও হতবাক। একটা দুর্ঘটনাকে তারা খুন ভেবে বসেছিল। রহস্যের সমাধান হয়েছে, কিন্তু রেখে গেছে একরাশ বেদনা। পঞ্চায়েত শেষ হলো। সবাই যখন চলে যাচ্ছে, তখন সুমি হঠাৎ হারুন সাহেবের দিকে তাকিয়ে বলল, চাচা, একটা কথা জিজ্ঞেস করব। হারুন সাহেব ভেজা চোখে তাকালেন। সুমি বলল, জামাল ভাই তো আপনার একমাত্র ছেলে ছিল, তাহলে সে গুপ্তধনের জন্য এত পাগল ছিল কেন? আপনাদের তো কোনো কিছুর অভাব ছিল না। হারুন সাহেব চমকে উঠলেন। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তিনি কোনো উত্তর না দিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। সুমির মনে একটা খটকা লাগলো। তার মনে হলো গল্পের শেষটা এখনো বাকি। 2 দিন পরেও গ্রামটা আবার শান্ত রয়ে গেছে। জামালের মৃত্যুর রহস্যের সমাধান হওয়ায় সবাই স্বস্তিতে আছে, কিন্তু সুমির মনের খটকাটা যায়নি। সে নীলিমার সাথে একা দেখা করতে গেল। নীলিমার ছোট্ট মাটির ঘর। সুমিকে দেখে সে অবাক হলো না। সে যেন তারই অপেক্ষা করছিল। সুমি সরাসরি জিজ্ঞেস করলো, ফুপু, আপনি সেদিন পঞ্চায়েতে সব সত্যি বলেননি, তাই না? নীলিমা একটা দীর্ঘশ্বাস ফেলল। কিছু সত্যি লুকিয়ে রাখতে হয় মা, সবার ভালোর জন্য। জামাল ভাই সত্যিই ভালোবাসতো আপনাকে, তাই না? সুমির প্রশ্নে নীলিমার শান্ত চোখ দুটো কেঁপে উঠল। নীলিমা আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। সে ধরা গলায় বলল, হ্যাঁ, আমরা একে অপরকে ভালোবাসতাম, কিন্তু হারুন সাহেব কোনোদিনই একজন বিধবাকে তার একমাত্র ছেলের বউ হিসেবে মেনে নিতেন না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম গ্রামের বাইরে পালিয়ে যাব, নতুন করে জীবন শুরু করব। তার জন্য টাকার দরকার ছিল। জামাল শুনেছিল এই বাড়িতে গুপ্তধন আছে। ও ভেবেছিল এটা পেলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। নীলিমা আঁচলের চোখ মুছে বলল, সেদিনও সুড়ঙ্গে নামার আগে আমাকে বলেছিল, যদি সে আর ফিরে না আসে, আমি যেন ওর মৃত্যুর জন্য গুপ্তধনের লোককেই দায়ী করি। আমাদের ভালোবাসার কথা যেন কেউ জানতে না পারে, তাহলে ওর বাবার সম্মান বাঁচবে না। সুমি স্তম্ভিত হয়ে গেল। একটা নির্দোষ ভালোবাসার এমন মর্মান্তিক পরিণতি। সেখান থেকে বেরিয়ে সুমি সোজা হারুন সাহেবের কাছে গেল। হারুন সাহেব তখন তার মৃত ছেলের ছবি বুকে জড়িয়ে কাঁদছিলেন। সুমি তার পাশে গিয়ে বসল। চাচা, আপনি কি জানতেন জামাল ভাই আর নীলিমা ফুপুর কথা? হারুন সাহেবের শরীরটা শক্ত হয়ে গেল। তিনি সুমির দিকে এমনভাবে তাকালেন যেন তার মনের সবচেয়ে গোপন কথাটা জেনে ফেলেছে। তার ঠোঁট কাঁপছিল। অবশেষে তিনি ভেঙে পড়লেন। হ্যাঁ, আমি জানতাম। আমি ওদের দুজনকে একসাথে দেখে ফেলেছিলাম। আমি জামালকে শাসন করেছিলাম, বলেছিলাম আমার বংশের সম্মান মাটিতে মিশিয়ে দিস না।
ওকে আটকে রেখেছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। সেদিন রাতে ও পালিয়ে ওই বাড়িতে গিয়েছিল। আমি ভেবেছিলাম ও নীলিমাকে নিয়ে পালাচ্ছে। আমি রাগে অপমানে অন্ধ হয়ে গিয়েছিলাম। হারুন সাহেব কান্নায় ভেঙে পড়েন। বললেন, আমি যদি সেদিন ওকে না আটকাতাম, যদি ওদের ভালোবাসাটা মেনে নিতাম, তাহলে আজ আমার ছেলেটা বেঁচে থাকতো। আমার মিথ্যে সম্মান, আমার বংশমর্যাদা আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি ওর আসল খুনি, সুমি, আমি। উঠোনে তখন সন্ধে নামছে। হারুন সাহেবের কান্নার হাহাকারের সাথে মিশে আছে আজানের সুর। রহিম বাইরে দাঁড়িয়ে সব শুনল, আর সুমি নিঃশব্দে বেরিয়ে এলো। রাস্তায় হেঁটে হেঁটে রহিম বলল, কি অদ্ভুত তাই না? করিম শেখ মোহরের লোভে ছুটছিল, আর হারুন চাচা সম্মানের লোভে। দুজনের লোভই ধ্বংস ডেকে আনলো। সুমি আকাশের দিকে তাকিয়ে বলল, গুপ্তধন আসলে মাটির নিচে থাকে না ভাইয়া, ওটা মানুষের ভালোবাসার মধ্যে থাকে, যা একবার হারালে আর খুঁজে পাওয়া যায় না। দূরের জঙ্গল থেকে তখন আবার একটা শেয়ালের ডাক ভেসে এলো, কিন্তু আজ সেই ডাকটাকে আর রহস্যময় শোনালো না, বরং মনে হলো ওটা যেন মানুষের বোকামি আর হারানো ভালোবাসার জন্য হাহাকার করছে। গ্রামের বাতাস ভারী হয়ে উঠল এক অমীমাংসিত অনুশোচনা আর গভীর এক নৈতিকতার প্রশ্নে। সম্পদের লোভ আর সম্মানের অহংকার, কোনটি বেশি ধ্বংসাত্মক? বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।